সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হলো ইংলিশ মজা জবের বিশেষ আয়োজন, সাধারণ জ্ঞানের এই আয়োজন নিয়ে আমি শাহিন স্যার আপনার সাথে আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে চাকরির পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে। সামনে আর কিছুদিন পরে আমাদের 49তম বিসিএস হতে যাচ্ছে, স্পেশাল বিসিএস। সেখানে এই যে সাধারণ 100 মার্ক থাকবে, সেখানে কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্নও থাকবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ এগুলো নিয়ে, আইসিটি এগুলো নিয়ে 100 মার্কের প্রশ্ন থাকবে। তো এই জায়গাতেও আপনি দেখবেন যে আজকের টপিক থেকে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। এখন আজকের এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, যারা ইতিমধ্যে চাকরির কোনো না কোনো পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে এই টপিকটার গুরুত্ব কত, আর যারা এখনও দেননি তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যদি বিগত বছরের, বিগত সময়ের বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষা আপনি যদি একটু প্রশ্নগুলো দেখেন, তাহলে দেখবেন যে খাল মানে সাধারণ জ্ঞানের যেখান থেকে প্রশ্ন মানে প্রায় থাকেই, সেই জায়গার একটা কমন জায়গার নাম হচ্ছে প্রণালী ও খাল। তো প্রণালী এবং খাল বিশ্বে অনেকগুলো, অসংখ্য বলবো না, অনেকগুলো প্রণালী আছে। হয়তো অসংখ্য আছে, কিন্তু অসংখ্য আমাদের জানতে হয় না। আমাদের পরীক্ষায় বেশ কিছু প্রণালী থেকে প্রশ্ন আসে, সাথে খাল থেকেও আসে। তো আমরা একটা ক্লাসে যদি প্রণালী এবং খাল পড়তে যাই, তাহলে সব গুলিয়ে যাবে, তালগোল পাকিয়ে যাবে এবং কোনোটাই হয়তো মনে রাখতে পারবেন না। সেজন্য আমি চিন্তা করেছি যে প্রণালী এবং খালের উপরে একাধিক ক্লাস নিব, অন্তত একের অধিক। তাহলে আজকে প্রথম ক্লাসটা হবে প্রণালীর, এবং এরপরে ইনশাল্লাহ শনিবারে প্রণালী থেকে দ্বিতীয় ক্লাসটা নিব। তো আশা করি সেই ক্লাসেও আপনি সাথে থাকবেন। এবং সাথে থাকা না, প্রণালী দেখেন, যারা অলরেডি সাধারণ জ্ঞান পড়তে শুরু করেছেন তারা দেখবেন যে সাধারণ জ্ঞানের জটিল যে বিষয়গুলো অত্যন্ত ভুল হয়, সেই বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে প্রণালী এবং খাল থেকে। এই প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে এবং কার সাথে কাকে যুক্ত করেছে, এই জিনিসটা মনে রাখা খুব কঠিন হয়। তো আমি আপনাকে পরামর্শ দেব, আজকের ক্লাসটা করেন এবং আমি যেভাবে বলবো সেভাবে পড়েন। তাহলে শুরু করি আমরা আজকের ক্লাস, প্রণালী এবং খাল। তো শুরুতেই প্রণালী কি আর খাল কি সেটা আমাদের জানা প্রয়োজন, তাই না? যারা সাধারণ জ্ঞান পড়েন না এর আগে, অনেকেই যোগ দিয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন আমরা প্রণালী এবং খালের মধ্যে বেসিক পার্থক্য কি, বা প্রণালী কি এবং খাল কি সেটাকে জেনে নিই। প্রণালী এবং খাল, প্রথমেই প্রণালী, এটা আমরা দেখি দুইটার একই সংজ্ঞা। আমি একটা ছোট সংজ্ঞা লিখে রেখেছি, সহজ করে লিখে রেখেছি। দেখেন, প্রাকৃতিক যে সরু জলপথ দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে তাকে প্রণালী বলে। আবার পরেরটা হচ্ছে খাল, কৃত্রিম যে সরু জলপথ দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে তাকে খাল বলে। দেখেন, দুইটা সংজ্ঞার মধ্যে শুধু একটা জায়গাতেই পার্থক্য, এই একটা জায়গা ছাড়া অন্য কোনো আর পার্থক্য নেই। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম, দুইটার একই কাজ, একই ধরনের ফাংশন। ওকে, তাহলে প্রণালী কি? প্রণালী হচ্ছে ন্যাচারাল, আর খালটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষ দ্বারা তৈরি করেছে। আর প্রণালী প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। দুইটার কাজ কি? দুইটা বড় জলরাশিকে যুক্ত করে। আমি বিষয়টা একটু সহজ করি। ধরেন এইটা একটা ভূখণ্ড, এইটার নাম আমরা দিলাম এ, আর এইটা আরেকটা ভূখণ্ড, এইটার নাম আমরা দিলাম বি। তাহলে এইটা একটা কি? ভূখণ্ড, মানে মাটি, সহজ কথায় ভূখণ্ড। আবার এইটাও একটা ভূখণ্ড। তাহলে এইটা হচ্ছে একটা সমুদ্র, ধরে নিলাম সমুদ্র, সহজে বোঝার জন্য এটা হচ্ছে একটা সমুদ্র। আবার এইটাও সমুদ্র। এখন দেখেন তো, এই সমুদ্রের আমরা একটা নাম দিই, এইটার নাম দিই ই, আর এইটার আমরা নাম দিই হচ্ছে এফ।
তাহলে একটু সহজে বোঝার চেষ্টা করেন, এ একটা ভূখণ্ড, বি আর একটা ভূখণ্ড, এই দুইটা ভূখণ্ডকে আলাদা করেছে। একই সাথে প্রণালী এবং খাল দুইটা কাজ করে, দুইটা ভূখণ্ডকে আলাদা করে আর দুইটা জলরাশিকে যুক্ত করে। তাহলে আমরা কাজটা আরেকবার একটু দেখি, প্রণালী এবং খাল কি করে, কাজ কি, ওইখানে একটু পরে আবার যাচ্ছি। প্রণালী ও খালের কাজ, প্রণালী এবং খালের কাজ কি, দুইটা। নাম্বার 1, দুটি জল রাশিকে যুক্ত করে, এটা একটা কাজ। তো দুইটা জলরাশিকে যদি যুক্ত করে, মানে খুব স্বাভাবিকভাবেই দুইটা ভূখণ্ড তখন পৃথক হয়ে যায়। তাহলে নাম্বার 2 নাম্বার কাজ হচ্ছে দুটি ভূখণ্ডকে পৃথক করে। এই দুইটা কাজ আমরা মনে রাখবো যে প্রণালী এবং খাল দুইটা একই জিনিস। একটা হচ্ছে প্রাকৃতিকভাবেই জন্ম হয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রণালী, আর ওইটাই যখন কৃত্রিমভাবে মানুষ খনন করে তখন সেটাকে বলা হয় খাল। এই দুইটা জিনিস একই কাজ করে, দুটি জলরাশিকে যুক্ত করে আর দুটি ভূখণ্ডকে পৃথক করে। আমরা আগেরটাতে যাই। তাহলে এটা একটা সমুদ্র, এটা একটা জলরাশি, এটা একটা সমুদ্র, এফ একটা সমুদ্র, এটা একটা জলরাশি। তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা, মাঝখানের যে সরু জলপথ, এই মাঝখানের সরু জলপথ দুই পাশের দুইটা জলরাশিকে যুক্ত করে দিল। এইটার আমরা নাম দিলাম হচ্ছে, ধরেন যে পি, এই পিটা হচ্ছে প্রণালী বা খাল। তাহলে এই পিটা কি, প্রণালী বা খাল, কোনটা, এইটা। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রণালী এবং খাল কি। দুইটা ভূখণ্ডকে যখন পৃথক করছে তখন দুইটা জলরাশিকে এমনি এমনি যুক্ত করে ফেলছে, অথবা উল্টোভাবে বললে দুইটা জলরাশিকে যখন যুক্ত করছে তখন এমনি এমনি দুইটা ভূখণ্ড আলাদা হয়ে যাচ্ছে। এইখানেই আমাদের প্রশ্ন। এখন আপনাকে জিজ্ঞেস করবে, ধরেন যে এইটাই প্রণালী, এবার প্রণালীর নামটা হচ্ছে পি। আরেকটা জিনিস বলি, এটা প্রণালী, যখন এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে তখন এর নাম প্রণালী। আর মানুষ যদি বিভিন্ন উপকরণ দিয়ে, কোদাল হোক, হ্যাঁ যেটাই হোক, মেশিন হোক, ড্রেজার হোক, যেটাই হোক, ওটা দিয়ে এই দুইটা মাটি কেটে দুইটা জলরাশিকে যুক্ত করে দিলে সেটার নাম খাল। যেমন সুয়েজ খাল, যেমন পানামা খাল। আমরা খাল পড়তে গিয়ে জাস্ট দুইটা খাল ভালো করে পড়লেই হয়, বাদ বাকিগুলো সব প্রণালী। তো এবার দেখেন তো, এখান থেকে আপনার প্রশ্নের ধরনটাও একটু বুঝে নেন। আপনাকে এখানে জিজ্ঞেস করবে পি নামক প্রণালী কোন দুইটি জলরাশিকে যুক্ত করেছে। প্রথম প্রশ্ন, পি নামের যে প্রণালী আমার বোর্ডে, সেই পি নামের প্রণালী কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে। এই জলরাশির নাম দেখেন, একটা নাম হচ্ছে ই, এই জলরাশির সঙ্গে এফ জলরাশিকে যুক্ত করেছে। আবার প্রশ্ন করবে এটা যুক্ত করার সাথে সাথে দুইটা ভূখণ্ডকে পৃথকও করেছে। এবার যদি প্রশ্ন করে পি নামক যে প্রণালী অথবা খাল কোন দুটি ভূখণ্ডকে পৃথক করেছে, আলাদা করেছে, তাহলে আমরা কি আনসার দেব? তাহলে আমাদের আনসার হচ্ছে যে এটা বি নামক ভূখণ্ডকে এ নামক ভূখণ্ডকে বি নামক ভূখণ্ড থেকে আলাদা করেছে। তাহলে প্রণালী এটা করছে প্লাস আর এটা করছে মাইনাস। ঠিক আছে, এইটাই আসলে প্রণালীর মানে পড়া, আর কিছু নাই। এবার আপনাকে এই নামের জায়গা আলাদা আলাদা নাম হবে। দেখেন এখানে সমুদ্রের জায়গা আটলান্টিক থাকবে, এখানে প্রশান্ত থাকবে, এইটা উত্তর আমেরিকা থাকবে, এটা দক্ষিণ আমেরিকা থাকবে। তাহলে এইটা মানুষে খোঁড়া যদি খাল হয় তাহলে এর নাম হবে পানামা খাল। ঠিক আছে, এটা যদি সুয়েজ খাল ধরি তাহলে এইটা হবে এশিয়া, এটা হবে আফ্রিকা, এটা হবে ভূমধ্যসাগর, এটা হচ্ছে লোহিত সাগর। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারলেন? আরেকবার বলি, ধরেন এইটাই আমার প্রণালীর একেবারে বেসিক
এর বাইরে আর কিছু নাই, শুধু নাম পরিবর্তন হবে। নাম পরিবর্তন হয়ে কি হবে, ধরে নিলাম এই পি নামক এই সরু জলপথটার নাম হচ্ছে সুয়েজ খাল। আরেকটু ভালো করে বলি, হ্যাঁ, ধরেন এইবার এটা একটা ভূখণ্ড, আবার এইটা আরেকটা ভূখণ্ড, এইটার নাম আফ্রিকা আর এইটার নাম হচ্ছে এশিয়া। দেখেন তো, আগেরটা এখানে এ ছিল, এখানে বি ছিল, ওইটাকে আমি আফ্রিকা এবং এশিয়া বানিয়ে দিলাম। এবার এইটার নাম দিলাম ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, আর এইটার নাম দিলাম আমি লোহিত সাগর। এইবার এইটার নাম আসলে কি হবে তাহলে, এই যে এই সরু জলপথ যেটা দুইটাকে যুক্ত করে দিল, সেইটার নাম হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল। এটা খাল কেন? কারণ এটা এমনি এমনি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, এটা মানুষ খনন করেছে। মানুষ খনন করে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এবার দেখেন তো, যদি এখান থেকে কি কি প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে যে সুয়েজ খাল কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে। অপশন থাকবে ভূমধ্য সাগরের সঙ্গে আটলান্টিক মহাসাগরকে, অপশন থাকবে ভূমধ্য সাগরকে প্রশান্ত মহাসাগরকে, অথবা অপশন থাকবে যে ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরকে, আবার অপশন থাকবে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে। তাহলে কি অ্যান্সার হবে, ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরকে যুক্ত করেছে কে, সুয়েজ খাল। একইভাবে পৃথক করার যদি প্রশ্ন আসে, আপনাকে জিজ্ঞেস করবে সুয়েজ খাল কোন দুটি ভূখণ্ডকে আলাদা করেছে, পৃথক করেছে। তাহলে দেখেন তো, আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে, তাই না? আফ্রিকা থেকে এশিয়াকে পৃথক করেছে। এবার এই আফ্রিকার জায়গা, আফ্রিকা তো পুরো আফ্রিকা মহাদেশে, তো এই যে এইখানে যে দেশটা, এখানে যে দেশটা, তার তো একটা নাম আছে, তাই না? এশিয়া মহাদেশের এইখানে যে দেশটা, তার তো একটা নাম আছে, তাই না? তো এই জায়গায় ধরেন মিশর, এই জায়গাটার নাম হচ্ছে মিশর, আবার এই পাশটাও মিশর। আসলে এই যে সুয়েজ খাল, সুয়েজ খাল মূলত মিশরের মধ্যে দিয়েই, মিশর দুইটা মহাদেশ মিলে বিস্তৃত, একটা হচ্ছে আফ্রিকা এবং আরেকটা জায়গা তার সিনাই উপদ্বীপ। মিশরের সিনাই উপদ্বীপ এশিয়া এবং আফ্রিকা উভয় অঞ্চলেই, উভয় মহাদেশেই বিস্তৃত, এবং এই সিনাই উপদ্বীপের মাঝখান দিয়ে সুয়েজ খাল খনন করা হয়েছে। এই জন্য সুয়েজ খালের মালিকানা কিন্তু মিশরের, ঠিক আছে? তো এইখানে ধরে নিলাম মিশরের এইখানেও মিশর, এখানেও মিশর, তাহলে মিশর থেকে মিশরকে পৃথক করেছে সুয়েজ খাল। আর একটু সহজ করি, ধরেন এইবার আমি এটা আবার চেঞ্জ করে দিলাম, এখানেই বুঝে নেন, পরে জাস্ট আমরা নাম বসাই দিব আর পড়বো যে কোনটা কোন জায়গা, কিন্তু বেসিক বিষয়টা একই। এবার ধরেন আমি এইভাবে একটা দাগ দিলাম, এইভাবে আরেকটা ভূখণ্ডের চিহ্নিত করলাম। এই জায়গাটার নাম হচ্ছে, ধরে নিলাম কৃষ্ণ সাগর। এই জায়গাটার নাম কি, কৃষ্ণ সাগর। হ্যাঁ, এই জায়গাটা কৃষ্ণ সাগর। আর এই জায়গাটার নাম হচ্ছে মর্মর সাগর, মর্মর সাগর। ওকে, এই জায়গাটার নাম মর্মর সাগর। এবার এইটার নাম হচ্ছে ইউরোপ, এইটার নাম কি, ইউরোপ। আর এইটার নাম হচ্ছে এশিয়া, এশিয়া। এবার মাঝখানের যে প্রণালীটা, মাঝখানের যে প্রণালীটা, তার নাম হচ্ছে বসফোরাস, বসফোরাস। এই বসফোরাস দুই পাশেই দুইটা জলরাশিকে কি করেছে, যুক্ত করেছে। এবার দেখেন তো, একটু ভালো করে খেয়াল করেন, যারা প্রণালী বুঝেন না, তারা এই ক্লাসে যদি প্রণালী বুঝতে না পারেন, আমার মনে হয় যে আপনার প্রণালী বোঝা অনেক কঠিন হবে। তাহলে এইটার নাম বসফরাস, এইটা এশিয়া, এইটা ইউরোপ। এবার দেখেন তো, কানা পাগল সবাই পারবে, তাই না, যে বসফরাস প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে আর কার থেকে কার সঙ্গে যুক্ত করেছে। আপনারা কি পারবেন? যারা দেখছেন এই মুহূর্তে ক্লাসটা, আমাকে একটু বলতে পারবেন যে বসফরাস প্রণালী কাকে থেকে, মানে কোন দুই ভূখণ্ডকে পৃথক করেছে আর কোন দুই জলরাশিকে যুক্ত করেছে?
আপনারা শুধু দেখছেন, একটু কথা বলেন। আচ্ছা, বুঝতে পারছি যে আপনারা এখনো হয়তো ভালো করে বুঝে উঠতে পারেননি, অথবা আপনারা শুয়ে শুয়ে দেখছেন, অনেকেই লিখতে ইচ্ছে করছে না। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে আমি সহজ করে দিই। বিষয়টা হচ্ছে বসফরাস প্রণালী দুইটা জলরাশিকে যুক্ত করেছে। কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটা কি প্লাস, এই দুইটাকে যুক্ত করেছে। এবার দেখেন ইউরোপ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে। হ্যাঁ, ইউরোপ এশিয়া, অন্তরা 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 পিয়াস হাসান বলেছে পৃথক করেছে ইউরোপ থেকে এশিয়াকে। আচ্ছা, ইউরোপ এশিয়া, যাক ধন্যবাদ যে আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। দেখেন এইবার আরেকটা মজার ঘটনা বলি, মজার কথা বলি, মজার জায়গা বলি। এবার ধরেন যে পরীক্ষায় আপনি পড়ে গেছেন, আমি যেটা পড়ালাম এই মুহূর্তে পড়াচ্ছি, এইটাই আপনি পড়ে গেছেন যে বসফরাস প্রণালী ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করেছে। এবার আপনার অপশনে ইউরোপ আর এশিয়া নাই, ইউরোপ আর এশিয়া নাই, আছে কি? ধরেন যে তুরস্ক থেকে তুরস্ককে, তাহলে কি করবেন? ব্যাপারটা হচ্ছে বসফরাস প্রণালী তুরস্কের ইস্তাম্বুল শহরের মধ্যে দিয়ে অবস্থিত। হ্যাঁ, এই পুরো শহরটার নাম লাল দাগের মধ্যে যা আছে তার নাম হচ্ছে ইস্তাম্বুল। আবার এই পাশেও ইস্তাম্বুল, মানে একই শহর। মনে করেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার মধ্যে দিয়ে বুড়িগঙ্গা নদী আছে না, ঠিক একইভাবে এই ইস্তাম্বুল শহরের মধ্যে দিয়ে বসফরাস প্রণালী আছে। এই শহর দুই পাশে বড় বড় কয়েকটা ব্রিজ দ্বারা যুক্ত। তাহলে দেখেন তো, এখানে কেউ যদি বলে যে ইস্তাম্বুল শহরকে দুই ভাগে বিভক্ত করেছে কোন প্রণালী, তাহলেও কি অ্যান্সার বসফরাস প্রণালী হবে না? অবশ্যই বসফরাস প্রণালী হবে। তার মানে শুধুমাত্র যে মহাদেশের নামই পরীক্ষা আসবে ব্যাপারটা এরকম না, দুই পাশে অবস্থিত এই শহর বা দেশের নামও আসতে পারে। এরকম শহরের সংখ্যা খুবই কম। আমি এতক্ষণ পর্যন্ত যে দুইটা বললাম, একটা হচ্ছে সুয়েজ খাল, এইটাও মিশরের সিনাই উপদ্বীপকে দুই ভাগে বিভক্ত করেছে। আবার বসফরাস প্রণালী যখন পড়ছি, এটাও আমরা দেখছি যে ইস্তাম্বুল শহরকে দুই ভাগে বিভক্ত করেছে। ইস্তাম্বুল শহরের একটা অংশ ইউরোপ মহাদেশে আর একটা অংশ এশিয়া মহাদেশে। এই জন্যে তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি আর ইস্তাম্বুলকে বলা হয় ইউরেশিয়ান সিটি। ঠিক আছে, পৃথিবীতে এরকম শহর খুব কম আছে, এর বাইরে আছে কিনা আমি ঠিক জানি না। তবে এই যে বসফরাস ইস্তাম্বুল শহরকেই, মানে ইস্তাম্বুল শহর দুই মহাদেশ ব্যাপী বিস্তৃত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা প্রণালী, এতক্ষণ ধরে প্রণালী এবং খাল এই দুইটার বেসিক পার্থক্য দেখলাম। এবার আমরা কয়েকটা প্রণালী দেখব। বিশ্বে অসংখ্য প্রণালী আছে, সেই অসংখ্য প্রণালীর মধ্যে 5 থেকে 6টা আজকে আমরা পড়ব। এই যে বসফরাস প্রণালী একটু আগে পড়লাম, সেটাও পড়ব। এই বসফরাস থেকে দেখেন প্রণালী আপনি কিভাবে পড়বেন সেটা বলি। অনেকেই প্রণালীর ছন্দ মিলিয়ে প্রণালী মনে রাখার চেষ্টা করেন। দেখেন ভাই, এই যে আমার এই বোর্ডে দেখেন অ্যারো, কালো অ্যারো যেগুলো দেখছেন, এই সবগুলো কিন্তু প্রণালী। এবং এই কালো অ্যারো বাদেও আরো অনেক প্রণালী আছে যেগুলো পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসে এইগুলোই। আমরা একটু কাউন্ট করি এখানে কয়টা প্রণালী নির্দেশ করা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। এখানে 17টা আছে, এর বাইরে আরো আছে। শুধু এইখানকার 17টা প্রণালী যদি আপনি পড়েন, তাহলে আপনাকে কয়টা জায়গা পড়তে হবে? প্রত্যেকটাই তো দুইটা স্থলভাগকে পৃথক করছে এবং দুইটা জলরাশিকে যুক্ত করছে। আমি যদি ছোট পরিসরে দুইটা করেও ধরি, তাহলে 17 দুগুণ 34, 34 দুগুণ 68টা জায়গার আপনার নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এর বাইরেও আমি বললাম যে এশিয়া আর ইউরোপ যেমন ওটা সঠিক, ঠিক একইভাবে ওই এশিয়ার দিকে যদি থাকতো ইস্তাম্বুল আর ওপারে যদি থাকতো হাঙ্গেরি, তাহলে এশিয়া আর ইউরোপ পৃথক করেছে, এটাও যেমন সঠিক। আবার তুরস্ক থেকে হাঙ্গেরিকে পৃথক করেছে, এইটাও সঠিক। তাহলে দেখেন শুধু দুইটা না, 4টা জায়গা মুখস্থ করতে হবে। আবার দেখেন
আপনি ভাবছেন জলরাশি দুইটা মুখস্থ করলেই হবে? না, জলরাশি দুইয়ের অধিকও পড়া লাগতে পারে। যেমন ধরেন এইখানে বাব এলমানদেব প্রণালী আছে, এটা আমি পড়াবো। বাব এলমানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এবার দেখেন এডেন না থেকে সেটা যদি থাকে আরব সাগর, তাহলে কি হবে? অ্যান্সার ভুল হবে? না, অ্যান্সার ঠিক হবে। আরব সাগর না থেকে যদি থাকে ভারত মহাসাগর, একটু খেয়াল করেন, আমি বললাম বাব এলমানদেব প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করেছে? এক পাশে লোহিত সাগর থাকলো, ওই পাশে একটাই সাগর, ঠিক আছে, কিন্তু এই পাশে যদি বলে এডেন উপসাগরকে যুক্ত করেছে সেটা সঠিক, যদি বলে আরব সাগরকে যুক্ত করেছে সেটাও সঠিক, যদি বলে ভারত মহাসাগরকে যুক্ত করেছে সেটাও সঠিক। কেন? কারণ ভারত মহাসাগরেরই একটা অংশ হচ্ছে আরব সাগর, আরব সাগরেরই একটা অংশ হচ্ছে এডেন উপসাগর, তার মানে সবগুলো সত্যি। এবার দেখেন শুধু দুই দুগুণে চারটা জায়গা মনে রাখলেই আপনার হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আল আমিন হোসেন বলছে ইস্তাম্বুল শহরের মালিক কোন দেশ? ইস্তাম্বুল শহরের মালিক হচ্ছে তুরস্ক। ইস্তাম্বুল তুরস্কের অন্যতম বৃহৎ শহর, তবে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল নয়, তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। আর ইস্তাম্বুল হচ্ছে ইউরোপ এবং এশিয়া মহাদেশ বিস্তৃত তুরস্কের অন্যতম বৃহৎ একটা শহর। এবার দেখেন আজকে আমরা পড়ব কোন কোন জায়গাটা। এটা হচ্ছে এশিয়া মহাদেশ, এই যে এই জায়গাটা এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের আমি যে বসফরাস প্রণালী বললাম, এই বসফরাস প্রণালী থেকে শুরু করে এইখানে আমরা পাবো বসফরাস প্রণালী, এখানে আমরা পাবো দারদানেলিস প্রণালী, এখানে আমরা পাবো হচ্ছে সুয়েজ খাল, এখানে আমরা পাবো বাব এলমানদেব প্রণালী, আর এইখানে এসে হরমুজ প্রণালী। তাহলে 1 2 3 4 5 পাঁচটা প্রণালী, চারটা প্রণালী এবং একটা খাল, এটাই আজকে ক্লাসে আমরা পড়বো। এবং এই পাঁচটা খাল প্রণালী আপনি এরপরে আর ভুল করবেন না ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি, আমরা মূলত একটা জার্নি করব। এই জায়গাটার নাম ভালো করে খেয়াল করেন, এইটা একটা সাগরের নাম, এটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর। আর এইটা একটা সাগরের নাম, এটার নাম ধরলাম ভারত মহাসাগর। এই কৃষ্ণ সাগর থেকে আমরা ভারত মহাসাগরে আসব, তাহলে কয়টা প্রণালী আমাদের পার করতে হবে বা খাল পার করতে হবে? প্রথমেই আমাদের এখানে বসফরাস প্রণালী পার করতে হবে, তারপরে আমাদের দারদানেলিস প্রণালী পার করতে হবে, এরপরে আমাদের সুয়েজ খাল পার করতে হবে, তারপরে বাব এলমানদেব প্রণালী পার করতে হবে, এরপরে আমরা ইরান এবং সংযুক্ত আরব আমিরাত, ধরে নেন এটা ম্যাপ, এর মধ্যে আরেকটা প্রণালী পাবো যার নাম হরমুজ। তাহলে আমরা কয়টা প্রণালী পড়বো? একটা হচ্ছে বসফরাস, আরেকটা আমরা পড়বো দারদানেলিস, আরেকটা আমরা পড়বো সুয়েজ খাল এইটা, আর এটা হচ্ছে বাব এলমানদেব, এত বড় লিখছি না, আর এটার নাম হচ্ছে হরমুজ, নট তরমুজ, ঠিক আছে, হরমুজ প্রণালী। এই কয়টা আমরা পড়বো, মানে কৃষ্ণ সাগর থেকে ভারত মহাসাগরে আসতে আমাদের কয়টা প্রণালী বা খাল পার করতে হবে সেটাই পড়বো। তাহলে প্রথমেই আমরা বসফরাস দিয়ে শুরু করি। দেখেন বসফরাস কিন্তু অলরেডি আমি বলে ফেলছি, বসফরাস নিয়ে বলার আর কিছু নাই। ফাতেমা আক্তার বলছেন প্রণালী কি? আমি বিস্তারিত বলেছি এতক্ষণ, সেটাই বলছিলাম ফাতেমা আক্তার। আপনি এই ক্লাস শেষে ক্লাসের শুরুর অংশটা আরেকবার দেখে নিন, আশা করি বুঝতে পারবেন। তো বসফরাস প্রণালী কি সেটা আমি একটু আগে দেখিয়েছি, দেখেন আরেকবার। এই যে দাগটা খেয়াল করেন, এইটা হচ্ছে তুরস্কের সীমানা, আর এটাও তুরস্কেরই ইস্তাম্বুলের ওই পাশ। আমি বলেছি যে ইস্তাম্বুল শহর 2 মহাদেশ ব্যাপী বিস্তৃত, এইটাও ইস্তাম্বুল, আবার এই জায়গাটাও ইস্তাম্বুল। এই যে মাঝখানে এই নীল 2 ভূখণ্ডের মাঝখানে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে বসফরাস প্রণালী, এইটার নাম হচ্ছে কৃষ্ণ সাগর। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, মোটামুটি সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কৃষ্ণ সাগর। আর এই যে ছোট্ট করে যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে মর্মর সাগর, ঠিক আছে। এইটা কৃষ্ণ সাগর আর এইটা মর্মর সাগর। এই কৃষ্ণ সাগর আর মর্মর সাগরকে, এইটা হচ্ছে আমি একটু লাল
করে দিই, এইটা হচ্ছে কৃষ্ণ সাগর, এটা মর্মর সাগর। আর আপনার এই যে নীল দাগের মাঝখানে যে জায়গাটা, এটা দেখেন সরুর একটা জলপথ, দুইটা বৃহৎ জলরাশিকে যুক্ত করছে, এই জন্য আমরা বলছি কি প্রণালী। এবং এইটা কোনো মানুষ দ্বারা নির্মিত বা খনন করা হয়নি, এটা ন্যাচারালি তৈরি হয়েছে। এই যে কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে যুক্ত করলো, এইটার নাম বসফরাস প্রণালী। আবার এটা দেখেন এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ, আর এটা হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে ইউরোপ থেকে এশিয়াকে পৃথক করছে বসফরাস প্রণালী, আবার কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সঙ্গে যুক্ত করছে বসফরাস প্রণালী। আশা করি বোঝা গেছে। এই বসফরাস প্রণালী মর্মর সাগর পার হয়ে এখানে দেখেন এটা মর্মর সাগর, আর এই পাশে আরেকটু আমরা আসি, এইটার নাম হচ্ছে এজিয়ান সাগর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে এজিয়ান সাগর। এবার দেখেন আপনি আমি বলেছি যে কৃষ্ণ সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরে আমরা আসব। মনে করেন আমরা এখানে একটা নৌকায় চড়লাম, এটা একটা বিলাসবহুল জাহাজ, ঠিক আছে? এটা বিলাসবহুল জাহাজ, এর মধ্যে অনেক কিছু আছে, এটা দেখতে এরকম মনে হলো এটা একটা বিলাসবহুল জাহাজ, এর মধ্যে আমরা সবাই আছি। এবার আমরা এই জাহাজে চড়ে যাব কোথায়? ভারত মহাসাগরে। কোথায় গেল? এই যে আমরা এইখানে জাহাজে আছি, হ্যাঁ, আমাদের জাহাজটা এইখানে, সুন্দর, অসাধারণ সুন্দর একটা জাহাজ আমাদের। এই জাহাজটা নিয়ে আমরা এইখানে আসব। কোথায় আসব? এই ভারত মহাসাগরে আসব। তো আমরা প্রথম প্রণালী পার করলাম এই বসফরাস, প্রথম প্রণালী পার করলাম কি? বসফরাস। কৃষ্ণ সাগর থেকে বসফরাস পার হয়ে এই যে সাগরটা এসেছি, এটার নাম মর্মর সাগর। এবার এই মর্মর সাগর পার হয়ে আমরা আসব এজিয়ান সাগরে, এটার নাম কি? মর্মর সাগর। কোনটা? এইটা। এবার এইটার নাম হচ্ছে এজিয়ান সাগর। কোনটা? এইটা। এবার এই মর্মর সাগর থেকে এজিয়ান সাগর পর্যন্ত আসতে আমাদের যে প্রণালীটা পার করতে হচ্ছে তার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী, ঠিক আছে? এবার দেখেন তো দারদানেলিস প্রণালী কার সঙ্গে কাকে যুক্ত করছে? মর্মর সাগরকে এজিয়ান সাগরের সঙ্গে যুক্ত করছে। আবার দেখেন এই পাশটা কিন্তু ইউরোপ মহাদেশ ছিল, ইউরোপ মহাদেশ ছিল, আর এই পাশটা কি? এশিয়া মহাদেশ। এই পাশটা হচ্ছে এশিয়া মহাদেশ। তাহলে দেখেন তো এই বসফরাস প্রণালী আর দারদানেলিস প্রণালী যাকে পৃথক করেছে দুইটা একই। একটা হচ্ছে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে, এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে দুইটা প্রণালী। খুব ঠান্ডা মাথায় বোঝেন, এশিয়া থেকে ইউরোপকে আলাদা করেছে দুইটা প্রণালী, একটা বসফরাস আর একটা হচ্ছে দারদানেলিস, এই দুইটাই, ঠিক আছে? এবার যুক্ত করেছে কাকে সেটা তো বললাম, বেশি কথা না বলি। এইবার আমরা এইখানে আমাদের জাহাজের অবস্থান এইখানে, এইখান থেকে আমরা আসব হচ্ছে আমাদের এটা এজিয়ান সাগর। এই এজিয়ান সাগরের পরের সাগরটার নাম হচ্ছে ভূমধ্য সাগর, এইটার নাম হচ্ছে ভূমধ্য সাগর। এইটা, এই ভূমধ্য সাগর থেকে আমরা আসব এইখানে আরেকটা সাগর আঁকাই, এইটার নাম হচ্ছে লোহিত, এটার নাম হচ্ছে লোহিত সাগর। আর এইটার নাম তো ভারত মহাসাগর, এটা এখানে আরেকটা আমরা গোল্লাকৃতির সাগর আঁকাই, এটার নাম হচ্ছে ভারত সাগর, এইটার নাম হচ্ছে ভারত মহাসাগর। এবার তাহলে আমরা কোথায় যেন আছি? এজিয়ান সাগরে আছি, তাই না? এজিয়ান সাগর থেকে এজিয়ান সাগর আর ভূমধ্য সাগর এর মাঝখানে কোনো প্রণালী নেই, হ্যাঁ, এর মাঝখানে আর কোনো প্রণালী থাকলেও আমাদের সেটা পড়ার দরকার নেই। এবার আমরা ভূমধ্য সাগর, এজিয়ান সাগর পার করে আমাদের নৌকা এবার ভূমধ্য সাগরে, এই ভূমধ্য সাগর থেকে আমরা যাব লোহিত সাগরে। কিন্তু এইখানে একটা স্থলভাগ আছে যেটাকে কি করেছে? মানুষ কৃত্রিম উপায়ে খনন করে এই ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এই যুক্ত করে দিয়েছে এই জায়গাটার নাম তাহলে কি হবে? খাল, সুয়েজ খাল।
এই জায়গাটার নাম কি? সুয়েজ খাল। এবার দেখেন সুয়েজ খালের দুই পাশে কে কারা আছে। আমি আগেই বলেছি এই পাশে আছে এশিয়া আর এই পাশে আছে আফ্রিকা। আমরা আরেকটু ওই ম্যাপের দিকে যাই। দেখেন আমরা বসফরাস প্রণালী পড়েছি, দারদানেলিস প্রণালী পড়েছি, আমাদের নৌকা এখন ভূমধ্যসাগরে। এই যে এখানে ছিলাম, কৃষ্ণ সাগর থেকে বসফরাস দিয়ে মর্মর সাগরে এসেছি, মর্মর সাগর থেকে আবার দারদানেলিস প্রণালী দিয়ে আমরা এজিয়ান সাগরে এসেছি। এজিয়ান সাগরের এই জায়গাটা পার করে, এখানে তেমন কোনো প্রণালী নেই, এই জায়গাটা পার করে আমরা গেছি ভূমধ্যসাগরে। ভূমধ্যসাগর কোনটা? এই যে এটা আমরা আসছি এইখান থেকে, এই যে এটা ছিল কৃষ্ণ সাগর, এইটা ছিল বসফরাস প্রণালী, এইটা ছিল মর্মর সাগর, এইটা ছিল দারদানেলিস প্রণালী, এইটা ছিল এজিয়ান সাগর, আর এইটা হচ্ছে ভূমধ্য সাগর। এবার আমরা ভূমধ্য সাগরে আছি, আর এই যে আমাদের ভারত মহাসাগর এইখানে। এবার দেখেন তো এই যে এই জায়গাটা আমরা খুবই ভালো করে খেয়াল করব। এই জায়গাটার নাম হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খালটা এমনি এমনি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি। এটা 1859 সালে এটা খনন করা হয়, খনন করেছিল ব্রিটেন। এটা উদ্বোধন করা হয় 1859 সালে। 1859 সালে খনন কাজ শুরু করা হয়, এটার খনন কাজ শেষ হয়ে উদ্বোধন করা হয় 1969 সালে। আর এইটা জাতীয়করণ করে মিশর 1956 সালে। একটু খেয়াল করেন এই ঘটনাগুলো, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, কার থেকে কাকে যুক্ত করে আর পৃথক করে একটু পরে দেখছি। এখানে আসলে ভূখণ্ড ছিল, সমস্যাটা কি? এখানে ভূখণ্ড ছিল, তো এই খালটা কেন খনন করতে হলো সেটা একটু দেখি। দেখেন একসময় ব্রিটেন সারা বিশ্ব শাসন করেছে, তারা এই লন্ডন থেকে শুরু করে মানে আমাদের ভারত উপমহাদেশ শাসন করেছে, আমেরিকা শাসন করেছে। তো এই জায়গাটা হচ্ছে লন্ডন। এই লন্ডন থেকে যখন ব্রিটিশরা এই ভারতে আসতো, এটা হচ্ছে ভারতের মুম্বাই, ভারত। দেখেন ভাস্কো দা গামা জলপথ আবিষ্কার করেছিল এই যে বিশাল আফ্রিকার পাশ দিয়ে ঘুরে, কিন্তু এই ভারত থেকে লন্ডনে যেতে মাসের পর মাস সময় লেগে যেত। বিমান তো ছিল না তখন, তাই না? এই জলজাহাজে আমরা যেরকম সুন্দর একটা জাহাজ নিয়েছি, ওরকম জাহাজে তারা সফর করত, ভ্রমণ করত। এবার এইখানে বিশাল একটা সময় লাগতো। আবার এইখানেও একটা সাগর আর এইখানেও একটা সাগর, এটা লোহিত সাগর এর শেষ মাথা, আর এটা হচ্ছে ভূমধ্য সাগরের শেষ মাথা। তো ব্রিটিশরা চিন্তা করলো যে আমরা যদি এই জায়গাতে কুট্টুস করে একটু কোনো কিছু করে যুক্ত করে দিতে পারতাম দুই জলরাশি, তাহলে আমাদের এই বিশাল পথ আর ঘুরতে হতো না। এই চিন্তা থেকেই যে যা ভাবা তাই কাজ, তারা 1859 সালে এইখানে খাল খনন করা শুরু করলো এবং 1869 সালে সেটা শেষ হলো। এরপর দীর্ঘদিন ধরে যেহেতু ব্রিটেন নিজে এটা খনন করলো, এখানে মিশরও তাদের দখলে ছিল, ওইখানে আরবের এই অঞ্চলও তাদের অনেকটাই দখলে ছিল, সুতরাং তারা নিজেরাই এখানে ব্যবহার করত, নিজেরাই মালিক ছিল। এরপর মিশর স্বাধীন হলো একসময়। মিশর স্বাধীন হওয়ার পরে 1956 সালে বলল যে এই পাশটাও এখানেও মিশর, আবার এটাও মিশর। মিশর বলল, নানা ধরনের ঝামেলা হচ্ছিল, রাজনৈতিক বিশ্ব রাজনীতির ঝামেলা হচ্ছিল, সেটা অন্য একদিন পড়বো আমরা। তো মিশর বলল যে এখন থেকে এই খালের মালিক আমি, আমার বুকের উপর দিয়ে খাল, আমাকে টাকা দিয়ে, ট্যাক্স দিয়ে, টোল দিয়ে এটার ব্যবহার করতে হবে। এই জন্যে অনেক ঝামেলা হয়েছিল, সেখানে আমরা যাচ্ছি না। তো মিশর এই যে খাল নিজের দখলে নিয়ে নিল, জাতীয়করণ করলো, এই সালটা ছিল 1956 সাল। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে যে এইটা সবচেয়ে বেশি আসবে যে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে কত সালে? 1956 সালে। দেখেন এই যে বললাম অল্প একটু স্থলভাগ, এই অল্প একটু স্থলভাগের দৈর্ঘ্য হচ্ছে 190 কিলোমিটার। মানে লোহিত এখান থেকে গেল, এখান থেকে গিয়ে লোহিত সাগরের এই অংশ শেষ হয়ে গেল। এরপর ভূমধ্য সাগরের পানি পাইতে 190 কিলোমিটার মাঝখানে স্থলভাগ ছিল। এইটাই খনন করে লোহিত সাগর কি বলে যে সুয়েজ খাল তৈরি করা হয়। এই যে ঠিক এই জায়গাটা দেখেন তো। এবার সুয়েজ খাল কার থেকে কাকে পৃথক করছে? এই পাশটা এশিয়া মহাদেশ, এইটা এশিয়া, আর এইটা
আফ্রিকা। তাহলে এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করছে সুয়েজ খাল, আর যুক্ত করছে কাকে? এই যে ভূমধ্যসাগর আর এই লোহিত সাগর, এই দুটাকে যুক্ত করছে। তাহলে সুয়েজ খাল এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করে আর ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করে। আমরা যাব পরের খালে। আমরা এইটা সুয়েজ খালের একটা স্যাটেলাইট ভিউ দেখি। এই যে এটা ভূমধ্যসাগর, এইটা হচ্ছে ভূমধ্যসাগর। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা আরেকবার দেখি। এটা হচ্ছে ভূমধ্যসাগর আর এইটা হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগর দেখেন এই দুইটাকে, এই যে এইখান থেকে শুরু করে এই যে যে খাল, এইটার নাম হচ্ছে সুয়েজ খাল। তাহলে এইটা কি? সুয়েজ। অনেক পড়লাম সুয়েজ খাল। আমরা সুয়েজ খাল পার করে এবার বাব এল মানদেব প্রণালীতে যাব। আমাদের নৌকা এবার এই যে লোহিত সাগরে, ঠিক আছে, এই যে লোহিত সাগর পড়ে আসলাম, সে লোহিত সাগরে আমাদের নৌকা এবার ভাসছে। এই লোহিত সাগর থেকে আমরা যাব এবার এডেন উপসাগরে। এটার নাম হচ্ছে এডেন উপসাগর, আর এটার নাম যেন কি ছিল? লোহিত সাগর। এই যে এই চিকন যে জায়গাটা, এইটারই নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। বাব এল মানদেব প্রণালী। দেখেন এই পাশে কি আছে? এই পাশে আছে এশিয়া, ইয়েমেন আছে। ইয়েমেন পরীক্ষায় আসে না, আমরা এটাও এশিয়া ধরবো, এশিয়া। আর এই যে জিবুতি, এটা কোন মহাদেশে যেন? আফ্রিকা। আফ্রিকা। এবার দেখেন তো লোহিত সাগর কে বলে যে বাব এল মানদেব প্রণালী, এই জায়গাটার নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। এবার বাব এল মানদেব প্রণালী যুক্ত করলো কাকে? লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে। আপাতত এতটুক বুঝিয়ে রাখেন, লোহিত সাগরকে এডেনের সঙ্গে যুক্ত করলো, আর হচ্ছে যে আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করলো। একটু খেয়াল করেন, এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে যেমন দুইটা প্রণালী, একটা হচ্ছে বসফরাস আর দারদানেলিস, ঠিক একইভাবে এশিয়া থেকে আফ্রিকাকেও পৃথক করেছে একটা প্রণালী এবং একটা খাল। খালটা হচ্ছে সুয়েজ খাল আমরা পড়লাম, আর প্রণালীটা হচ্ছে বাব এল মানদেব প্রণালী। দেখেন এর এশিয়া অংশে আছে ইয়েমেন আর আফ্রিকার অংশে আছে জিবুতি। এই যে এই জায়গাটা জিবুতি আর এইটা ইয়েমেন, এই জায়গাটার দেশটা হচ্ছে ইয়েমেন, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন হয় যে বাব এল মানদেব প্রণালী কার থেকে কাকে পৃথক করেছে, সচরাচর আফ্রিকা থেকে এশিয়া এটাই থাকবে। যদি কখনো এটা না থাকে তাহলে থাকবে ইয়েমেন থেকে জিবুতি, অথবা জিজ্ঞেস করতে পারে ইয়েমেন থেকে জিবুতিকে আলাদা করেছে কোন প্রণালী? অ্যান্সার হবে বাব এল মানদেব প্রণালী। এবার দেখেন এডেন উপসাগর, আমি বলেছিলাম একটু আগে এডেন উপসাগর আরব সাগরের অংশ। এবার যদি আপনাকে জিজ্ঞেস করে, অপশনে থাকে যে লোহিত সাগর প্লাস এডেন উপসাগর নাই, থাকলো আরব সাগর, তাহলে ওইটাই সঠিক উত্তর। আরব সাগর নাই, আছে ভারত মহাসাগর। আর একটু ক্লিয়ার করি, এইটার নাম হচ্ছে লোহিত সাগর। এইটা হচ্ছে লোহিত সাগর, আসলে একটু লম্বা টাইপের, তো আমরা লম্বার দরকার নেই, আমরা হচ্ছে এইভাবে দিব। হ্যাঁ, এইটা হচ্ছে লোহিত সাগর, আর এইটা হচ্ছে আমাদের প্রণালীটা, কি প্রণালী যেন? বাব এল মানদেব। আমরা এখানেই লিখব বাব এল মানদেব। হ্যাঁ, এইটা মনে করেন প্রণালী, বাব এল মানদেব প্রণালী। এবার এই পাশে আমাদের কি কি আছে সেইটা আমরা দেখব। এইখানে প্রথমে আছে এডেন, তাই না? এডেন না? হ্যাঁ, এডেন। এখানে প্রথমে আমাদের আছে এডেন উপসাগর। এই এডেন উপসাগরের পার হলে বড় যে অংশ সেটার নাম হচ্ছে আরব সাগর। আরব সাগর। এই আরব সাগরটা আবার কিসের অংশ যেন বললাম? ভারত মহাসাগর। এবার দেখেন তো এইখানে ছিল কি? এশিয়া। এটা ছিল এশিয়া, আর দেশের নাম ছিল
ইয়েমেন, আর এটা ছিল আফ্রিকা, আর দেশের নাম ছিল জিবুতি। ক্লিয়ার? আশা করি যে বাব এল মানদেব প্রণালী থেকে আর ভুল হবে না। বাব এল মানদেব প্রণালীর দুই পাশে দুইটা সাগর, প্রধানত দুইটা সাগর, একটা হচ্ছে লোহিত সাগর আর একটা হচ্ছে এডেন উপসাগর। যদি অপশনে থাকে লোহিত সাগর প্লাস এডেন উপসাগর তাহলে সেটা সঠিক অ্যান্সার। যদি এডেন না থাকে তাহলে থাকবে আরব সাগর, এটাও সঠিক। যদি আরব সাগর না থাকে থাকবে ভারত মহাসাগর, এটাও সঠিক। এবার এভাবে সাধারণত হয় না। যদি প্রশ্ন দেখেন এ চারটে অপশন থাকলো লোহিত প্লাস এডেন, লোহিত প্লাস আরব সাগর, লোহিত প্লাস ভারত মহাসাগর, তাহলে অ্যান্সার কি হবে? প্রশ্ন হলো বাব এল মানদেব প্রণালী নিচের কোন দুটি জলরাশিকে যুক্ত করেছে? অপশনে থাকলো লোহিত প্লাস এডেন 1, লোহিত প্লাস আরব সাগর 2, লোহিত প্লাস ভারত মহাসাগর 3। এই তিনটাই মনে করেন অপশনে আছে, তাহলে অ্যান্সার অবশ্যই এডেনকে আমরা নিব, কারণ সবচেয়ে কাছের যে সে হচ্ছে এডেন। টু দ্য পয়েন্ট অ্যান্সার হচ্ছে এডেন। এডেন না থাকলে আরব, আরব না থাকলে ভারত মহাসাগর। আশা করি বোঝাতে পেরেছি। এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে, আবার ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করেছে এই বাব এল মানদেব প্রণালী। এবার আমরা কিন্তু অলরেডি ভারত মহাসাগরে চলে এসেছি। আমরা ওই যে একটা জার্নি করছিলাম না, আমরা একটা জার্নির মধ্যে ছিলাম। এইখানে দেখেন আমরা এই কৃষ্ণ সাগর থেকে অলরেডি ভারত মহাসাগরে চলে এসেছি। এইবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এই ভারত মহাসাগর থেকে আরেকটু উপরে উঠে আমরা ইরান এবং সংযুক্ত আরব আমিরাত, এই জায়গা দুটির মধ্যে একটা প্রণালী আছে যেটা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। তেল বাণিজ্যের অধিকাংশই হয় এই হরমুজ প্রণালী দিয়ে। এই জন্য হরমুজ প্রণালী অর্থনৈতিকভাবে অনেক অনেক গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী প্রায় পরীক্ষায় আসে। এবার আমরা দেখে নিব হরমুজ প্রণালী কার সাথে কাকে যুক্ত করলো আর কার থেকে কাকে পৃথক করলো। এইটা হচ্ছে পারস্য উপসাগর, একটু খেয়াল করেন, এই সাদা অংশটা হচ্ছে, এটা হচ্ছে পারস্য উপসাগর, আর এই সাদা অংশটা হচ্ছে ওমান উপসাগর। এইটার নাম হচ্ছে ওমান, এটা একটা ভূখণ্ড দেশ, আর এইটা হচ্ছে ইরান। আমরা একটু আলাদা কালার দিয়ে রাখি এ পর্যন্ত। এটা হচ্ছে কি ইরান, এই পুরোটাই ইরান। এবার মাঝখানে যে জায়গাটা, এই যে বাঁকা জায়গাটা আমার, এই যে দুই নীলের মাঝখানের যে জায়গাটা, এইটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। ঠিক আছে, হরমুজ নট তরমুজ। তো এই হরমুজ প্রণালী তাহলে দেখেন ইরান থেকে সংযুক্ত আরব আমিরাত, এটা কিন্তু না, এইটা সংযুক্ত আরব আমিরাত, এই যে সংযুক্ত আরব আমিরাতের সীমানা এটা, হ্যাঁ, ওমান কিন্তু নিচে। তো এই যে সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড এইখানে আর ইরানের ভূখণ্ড এইখানে, তাহলে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতকে আলাদা করে দিল। যুক্ত করলো কাকে? পারস্য উপসাগরের সঙ্গে যুক্ত করলো ওমান উপসাগরকে। ঠিক আছে, এইটা হচ্ছে হরমুজ প্রণালী এবং বিশ্বের তেল বাণিজ্যের অধিকাংশ এখান দিয়ে সম্পন্ন হয় বলে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ক্লাস শেষ করব, শেষ করার আগে আপনার জন্য, আপনার সুবিধার্থে আরেকবার আমরা দেখব আমরা কোথায় ছিলাম। আমরা ছিলাম এইখানে কৃষ্ণ সাগরে, আমি আর লিখবো না। কৃষ্ণ সাগরের পরে আরেকটা সাগর আমরা দেখলাম, সেটার নাম হচ্ছে মর্মর সাগর। এই সাগরের পরে আরেকটা সাগর আমরা দেখলাম এজিয়ান সাগর। এজিয়ান সাগরের পরে এইখানে আমরা দেখলাম ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পরে আমরা দেখলাম এখানে লোহিত সাগর। লোহিত সাগরের পরে আমরা দেখলাম এডেন সাগর। এই এডেন সাগরের এইখানে আসলে ভারত মহাসাগর, এডেন সাগর। এই জায়গাতে আসতে আমরা কয়টা প্রণালী পার করলাম সেটা ফাইনালি আরেকবার দেখে আমরা শেষ করব। এখানে প্রথমে পার করেছি আমরা বসফরাস প্রণালী, তারপরে আমরা পার করেছি দারদানেলিস প্রণালী, তারপরে আমরা পার করেছি সুয়েজ খাল, তারপরে আমরা দেখলাম বাব এল মানদেব প্রণালী। কার সাথে কাকে যুক্ত করলো? বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরের সঙ্গে মর্মর সাগরকে যুক্ত করলো, ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করে দিল। ঠিক একইভাবে এখানেও দারদানেলিস প্রণালী ইউরোপ থেকে এশিয়াকে আলাদা করলো আর এই মর্মরের সঙ্গে এজিয়ানকে যুক্ত করলো। এরপরে এটা হচ্ছে ভূমধ্য সাগর, আমরা
ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মধ্যে আরেকটা খাল দেখতে পাচ্ছি, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়নি, মানুষ খনন করেছে। এইটার নাম হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল তাহলে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করলো আর এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করলো। এইখানে আমরা আরেকটা প্রণালী দেখতে পাচ্ছি, এই প্রণালীর নাম বাব এল মানদেব প্রণালী। এটা এশিয়া থেকে আফ্রিকাকে আলাদা করে দেয় আর লোহিত সাগরের সঙ্গে এডেন সাগরকে, ভারত মহাসাগরকে অথবা আরব সাগরকে যুক্ত করে দেয়। আর শেষে আমরা এইখানে আরেকটা প্রণালী ঠিক এই জায়গায় দেখলাম, এইটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ছিল, এটা ইরান ছিল, এইটা কোন উপসাগর ছিল? পারস্য উপসাগর ছিল। আর কি ছিল? পারস্য উপসাগর আর ওমান উপসাগর, তাই না? এটা ছিল ওমান উপসাগর, এটা ছিল পারস্য উপসাগর, এই দুটাকে যুক্ত করে দিল হরমুজ প্রণালী। এই হচ্ছে আমাদের আজকের প্রণালীর আয়োজন। এরপরে বাদবাকি যে প্রণালী থাকলো, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার ওইদিকে অনেকগুলো প্রণালী আছে, যেমন সুন্দা প্রণালী, জাভা প্রণালী, পক প্রণালী। আমাদের ভারতের পাশে, ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আছে পক প্রণালী। এছাড়া আমরা ইউরোপের ওইদিকে যদি যাই, আমাদের জিব্রাল্টার প্রণালী আছে, ইংলিশ চ্যানেল আছে, ডোভার প্রণালী আছে। আবার এশিয়া আর আমেরিকার মধ্যে ব্রেরিং প্রণালী আছে। আমরা আরও যদি কানাডার ওইদিকে যাই, ওইদিকে আছে আরও প্রণালী আছে। আমরা দুই আমেরিকার মাঝখানে গেলে আমরা হচ্ছে খাল পাবো, কি খাল যেন, পানামা খাল পাবো। এই জিনিসগুলো আমরা আরও অন্যান্য ক্লাসে পড়বো। আমি চেষ্টা করব প্রণালী এবং খাল থেকে আরও 2টি ক্লাস নেওয়ার। আমার প্রণালী এবং খালের পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। আর আজকেই রাত 9:15 আমাদের বাংলা খুব চমৎকার একটা ক্লাস ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের সিনহা স্যার সেই ক্লাসে আপনাদের সাথে থাকবেন রাত 9:15। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রকৃতি এবং প্রত্যয়, আমি যদি ভুল না করে থাকি, এই টপিকের উপরে রাত 9:15 সিনহা স্যার বাংলা ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। আশা করি সেই ক্লাসেও আপনারা যুক্ত হবেন। আর আমি শাহিন স্যার আজকে এ পর্যন্তই বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।